অবৈধভাবে লিবিয়ায় গিয়ে প্রাণ দিলেন ২৬ বাংলাদেশি, গুলিতে আহত আরও ১১ জন। চট্টগ্রামে এক নবজাতকের করোনা শনাক্ত, প্রসবের আগেই আক্রান্ত ছিলেন শিশুটির মা। বসুন্ধরায় করোনা চিকিৎসা শুরু, রোববার লোকবল সংকটে বেসরকারি হাসপাতাল। ঝাড়ফুঁকে করোনা চিকিৎসার নামে প্রতারণা, তাদের খপ্পরে বিপদে পড়ছে অনেকেই। এবং বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ৩,৬২,০০০ ছাড়ালো, একদিনে মৃত্যু ৪,৬১২। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অবৈধভাবে চাকরির জন্য লিবিয়া গিয়ে প্রাণ দিলেন ২৬ বাংলাদেশি। দেশটির মিজদা শহরে তাদের গুলি করে হত্যা করেছে মানব পাচারকারীরা। আহত ১১ জন ভর্তি রয়েছেন মিজদার নানা হাসপাতালে। এসব তথ্য ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আর লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আহতদের চিকিৎসার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। লিবিয়ার বেনগাজি থেকে মরুভূমি পাড়ি দিয়ে কাজের সন্ধানে বাংলাদেশি সহ ৩৮ জনকে নিয়ে আসে ত্রিপলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণের শহর মিজদায়। সেখানে মুক্তিপণ আদায়ের জন্য জিম্মি করা হয় তাদের, করা হয় নির্যাতন। এক পর্যায়ে হাতাহাতি হলে মারা যান এক পাচারকারী। এর প্রতিশোধ নিতেই গুলি করে হত্যা করা হয়েছে ২৬ বাংলাদেশি সহ ৩০ অভিবাসীকে। এরা চাকরির জন্য ইলিগাল হয়ে গিয়েছিল, ওদেরই যারা চাকরি দিবে বলে নিয়ে গেছিল এবং ওদের ৩৮ জন ছিল এবং ওদের উপর খুব অত্যাচার করতেছিল আরো টাকা পয়সা দেওয়ার জন্য। তাদের যারা ক্যাপটিভ রাখছিল, এই ক্যাপ্টারদের একজনকে তারা মেরে ফেলে আমাদের বাঙালিরা। তখন এই মিলিশিয়া তারা ওপেন ফায়ার, এলোপাতারি ফায়ার ওপেন করে তাতে ২৬ জন মারা যায়। এই ঘটনায় আহত হয়েছেন ১১ বাংলাদেশি। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে নানা হাসপাতালে। আর এসব তথ্য জানিয়েছে সেখান থেকে পালিয়ে আসা এক বাংলাদেশি। ১১ জন আহত, এখন তাদের ত্রিপলির পাশে মিজ শহরে বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছে, ট্রিটমেন্ট করতেছে। আর একজন বাংলাদেশি সে পালায়ে বেঁচে যায়, এক লিবিয়ান লোকের বাড়িতে লুকিয়ে আছে, সেই এমবাসিকে তথ্যটা দেয়। আর এটা বলা উচিত যে এই মুহূর্তে ওইসব এলাকায় যুদ্ধ চলছে। ইউরোপে পাড়ি জমাতে এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশ থেকে হাজারো মানুষ ভূমধ্যসাগর পাড়ি দেয়। এই যাত্রায় লিবিয়া উপকূলকে বেছে নেয় অভিবাসন প্রত্যাশীরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে এক নবজাতকের। নগরীর জেনারেল হাসপাতালে রোববার দুপুরে জন্ম নেওয়া ওই শিশুর মা করোনা আক্রান্ত ছিলেন। পরদিনই পরীক্ষার জন্য শিশুটির নমুনা সংগ্রহ করা হয়। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট আব্দুর রব জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে পাওয়া পরীক্ষার ফলে জানা যায় ওই নবজাতকও করোনায় সংক্রমিত। গত রোববার সকালে হাসপাতালে ভর্তি হন ৩২ বছর বয়সী ওই নারী। ওই দিন দুপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। করোনা আক্রান্ত ওই মা ও শিশুর অবস্থা স্থিতিশীল। হাসপাতালের গাইনি ওয়ার্ডের একটি কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে তাদের। চট্টগ্রামে এ পর্যন্ত প্রায় ১৩,০০০ নমুনা পরীক্ষায় ২,৪২৯ জনের করোনা শনাক্ত হয়েছে, আর মারা গেছেন ৬৫ জন। হাসপাতালের ২০১৩টি সাধারণ বেড ও ৭১ বেডের আইসিইউ এর এই হাসপাতালটি ১৭ মে উদ্বোধন হয়। এরপর ২ সপ্তাহ পেরিয়ে গেলেও শুরু হয়নি পূর্ণাঙ্গ কার্যক্রম। আপাতত করোনায় আক্রান্ত আইনশৃঙ্খলা বাহিনীর ২৪৫ সদস্যকে সেবা দেওয়া হচ্ছে এখানে। ২,০০০ চিকিৎসক কর্মচারীর চাহিদা থাকলেও এখন পর্যন্ত চিকিৎসক আছেন ১৯১ জন, নার্স মাত্র ৬০ জন।
যা দিয়ে দৈনিক ৮ ঘন্টার রোস্টার ডিউটি অনুযায়ী সেবা দেওয়া সম্ভব নয়। এটা একটা মে শিফট হাসপাতাল, তাই না? এটা কোনো পুরানো হাসপাতাল না। সুতরাং এখানে যাদেরকে পোস্টিং দেওয়া হচ্ছে তাদের অন্য জায়গা থেকে রিপ্লেসমেন্ট করে এখানে আসতে হচ্ছে। ফলে রিপ্লেসমেন্টে একটু সময় লাগে, একটা অর্ডার হয়ে আসতে হয়, তাই না? ধরেন কেউ হয়তো ঢাকার বাইরে পোস্টিং আছে, তাকে প্লেসমেন্ট করে এখানে দেওয়া হচ্ছে, সুতরাং তাকে তো একটা দুইটা দিন সময় দিতে হবে আমাকে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী রোববার কার্যক্রম শুরুর পর প্রয়োজন অনুযায়ী হাসপাতালটিতে লোকবল সরবরাহ করা হবে। আগামী রোববার অর্থাৎ 31শে মে তারিখে ওখানে আমরা রোগী গ্রহণ করতে পারবো এবং রোগী গ্রহণের সঙ্গে সঙ্গে রোগী বাড়ার সঙ্গে সঙ্গে আমরা গ্র্যাজুয়ালি ডাক্তার, নার্স এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী যখন যা প্রয়োজন আমরা অব্যাহতভাবে ওখানে দিতে থাকব এবং যন্ত্রপাতির ক্ষেত্রেও যখন যেটা প্রয়োজন পড়বে সেটা সরবরাহ দেবো। আশা করি কোনো সমস্যা হবে না। এদিকে গত 18 মে করোনা রোগীদের সেবাদান কার্যক্রম শুরু করলেও লোকবল সংকটে ভুগছে আনোয়ার খান মডার্ন হাসপাতাল। করোনা চিকিৎসা দেয়া বেসরকারি প্রায় সব হাসপাতাল ভুগছে আইসিইউ সংকটে। যদি সরকারের তরফ থেকে আইসিইউ বেড এবং আইসিইউ ভেন্টিলেটর সহ আনুষঙ্গিক ইকুইপমেন্ট দেওয়া হয়, তাইলে একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে আমরা কিন্তু এই ব্যবস্থাটা নিতে পারি। আমাদের কর্মচারী, কর্মকর্তা, ডাক্তার এদেরকে সুরক্ষিত রাখা এবং এদেরকে মেন্টালি ফিজিক্যালি ফিট রাখা এটা একটা কঠিন কাজ। দুঃখজনকভাবে আমাদের কিছু কর্মচারী, কর্মকর্তা অনেকেই হঠাৎ করে দেখা যাচ্ছে যে এখান থেকে চাকরি থেকে চলে যাচ্ছেন বা ওনারা আর আসছেন না। এটাও আমাদের একটা বিশাল সমস্যা হিসেবে আমরা ফিল করতেছি যে হঠাৎ করে একটা লোককে আমরা শেখাচ্ছি কিন্তু সে আসে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দেশের হাসপাতালগুলোতে বর্তমানে 1257টি আইসিইউ ইউনিট রয়েছে, যার মধ্যে সরকারি 520টি ও প্রাইভেট হাসপাতালগুলোতে আছে 737টি। এগুলোর মধ্যে করোনার জন্য নির্ধারিত আইসিইউ রয়েছে 399টি। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সব হাসপাতালে করোনা চিকিৎসার নির্দেশকে উদ্বেগজনক বলছে বেসরকারি হাসপাতালগুলো। এমন সিদ্ধান্ত নেওয়ার আগে আরও পর্যালোচনার প্রয়োজন বলে মনে করছেন তারা। বেসরকারি হাসপাতালগুলোর সংগঠনের নেতাদের দাবি, সব হাসপাতালে করোনা চিকিৎসার নির্দেশনায় হিতে বিপরীত হবে। দেশে করোনা চিকিৎসায় প্রাথমিকভাবে কুর্মিটোলা ও কুয়েত মৈত্রী হাসপাতালকে নির্ধারণ করে দেয় সরকার, কিন্তু শয্যার অভাব ও চিকিৎসা সেবার অপ্রতুলতার নানা অভিযোগ ওঠে। এছাড়া জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত সাধারণ রোগীরাও অন্য হাসপাতালে চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ করেন। পরিস্থিতি বিবেচনায় দেশের সব হাসপাতালে কোভিড ও নন কোভিড রোগীদের আলাদাভাবে চিকিৎসার নির্দেশ দেয় সরকার। তবে সরকারের এই নির্দেশনায় লাভের চেয়ে ক্ষতি বেশি হবে বলে দাবি করছে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, এতে উদ্বেগজনক হারে বাড়বে করোনা রোগী। যে সমস্ত হসপিটালে আপনার হার্টের, লাংয়ের, কিডনির, ক্যান্সারের, লিভারের পেশেন্ট রয়েছে, সেখানে যদি এগুলো ছড়িয়ে পড়ে, এটা হবে একটা বড় ধরনের বিপর্যয়। আপনি একটা হসপিটালে আসলেন, কোভিড রোগী আছে শুনলেই কিন্তু তার মধ্যে একটা ভয় ভীতি কাজ করবে। এখন যেভাবে যে সার্কুলার জারি করা হয়েছে, সেখানে মানুষের মধ্যে আরও মোর ভয়ভীতিটা কাজ করবে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মানবিক কারণ বিবেচনায় এমন নির্দেশনা দেয়া হয়েছে। বাধ্যতামূলকভাবে সব হাসপাতালগুলোকে এই নির্দেশনা মানতে হবে। কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলো যথেষ্ট যদি না হয়, এই জন্য যে সমস্ত হাসপাতাল 50 বেড অথবা বেশি আছে, যাদের একাধিক ইউনিট করা সম্ভব, তাদেরকে রিকোয়েস্ট করেছি আমরা যে কোভিড পেশেন্টও নিতে হবে, নন কোভিড পেশেন্টও নেবেই। তো একটু হয়তো সময় লাগে, এটার ইন্টারনাল প্রস্তুতিতে হাসপাতাল টু হাসপাতাল হয়তো একটু কম বেশি সময় লাগতে পারে। এর আগে সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সন্দেহভাজন কোভিড রোগীদের চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা রাখার বিষয়ে নির্দেশনা জারি করলেও তা বাস্তবায়ন হয়নি। তখন সরকারের পক্ষ থেকে তাদের লাইসেন্স বাতিল করা সহ বিভিন্ন ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেয়া হয়। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাধারণ ছুটি প্রত্যাহারের ফলে রাজধানীর ঘন বসতিপূর্ণ এলাকাগুলোতে সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। সামাজিক দূরত্ব নিশ্চিত না হওয়া এবং মানুষের সচেতনতার অভাবে 10টি এলাকাকে উচ্চ ঝুঁকির এলাকা বলে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সম্পর্কে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর মহাখালী এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী আদিলুর রহমান। আদিল, যেহেতু বলা হচ্ছে 10টি এলাকাকে ঝুঁকিপূর্ণ, ঈদের ছুটিও শেষ হয়ে যাচ্ছে, লকডাউনও অনেকটাই শিথিল, সেই ক্ষেত্রে আসলে এইসব এলাকার মানুষরা অন্য এলাকাতে যাতায়াত শুরু করবে, একে অপরের কাছাকাছি আসবে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আসলে কি বলা হচ্ছে, কিভাবে এই সংক্রমণ তারা যেন না বাড়তে পারে, কি ব্যবস্থা তাদের?
আমি এখন ঠিক যে এলাকাটিতে আছি মহাখালী, এই এলাকাটিতে প্রথম দিকে করোনা রোগী খুব কম থাকলেও দিন যত বেড়েছে করোনা রোগীর সংখ্যাও কিন্তু তত বেড়েছে। এখন করোনা রোগীর সংখ্যা বাড়তে বাড়তে এখানে মহাখালীতে সর্বমোট করোনা রোগী আছেন 374 জন এবং এটি এখন রাজধানীতে সবচেয়ে বেশি করোনা রোগী এই মহাখালীতে আছে। আমরা শুরুতে দেখেছি যে মিরপুর, যাত্রাবাড়ি, লালবাগ সহ বিভিন্ন এলাকায় কিন্তু করোনা রোগীর সংখ্যা বেশি ছিল। সেসব জায়গাকে ক্লাস্টার হিসেবে ঘোষণা করা হয়েছিল, রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছিল। এখন বর্তমানে রাজধানীতে 3 সংখ্যার ঘরে এমন জায়গা আছে প্রায় 17টির মতো, যে জায়গাগুলোতে কোনো কোনো এলাকায় 320 জন, কোনো কোনো এলাকায় 250 জন, কোনো কোনো এলাকায় 175 জন, এইভাবে করে কিন্তু করোনার রোগী এই মুহূর্তে রাজধানীর বিভিন্ন এলাকায় রয়েছে এবং প্রতিদিনই কিন্তু এসব এলাকায় করোনার সংক্রমণের যে ঝুঁকি, করোনা সংক্রমণের যে হার সেটি বাড়ছে। আমরা দেখেছি যে যখন লকডাউন ঘোষণা করা হয়েছিল তার মধ্যে বেশ কিছু স্বাস্থ্যবিধি মেনে কিন্তু চলতে বলেছিল স্বাস্থ্য অধিদপ্তর, কিন্তু সেই সময় মানুষের অসচেতনতার কারণে কোনো এলাকাগুলোতেই আসলে করোনা রোগীর বা করোনা সংক্রমণের যে হার সেটি কিন্তু থামানো যায়নি। প্রায় প্রতিটি এলাকাতেই আমরা দেখেছি যে করোনার সংক্রমণের হার বেড়েছে। এখন 31 মে থেকে লকডাউন শিথিল করা হয়েছে। বলা হচ্ছে গণপরিবহন সীমিত আকারে গণপরিবহন চলবে, সীমিত আকারে অফিস আদালত খুলে দেওয়া হবে। এখন স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন যখন লকডাউন অবস্থায় ছিল তখনই মানুষের মধ্যে সচেতনতাটা এবং যে গাদাগাদি করে বাজার করা বা একটি জায়গা থেকে আরেকটি জায়গায় চলে যাওয়া, এই প্রবণতাটি ছিল। এখন যেহেতু গণপরিবহন খুলে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে মানুষকে কিন্তু এখন আর আসলে সেভাবে সেই অর্থে আটকে রাখা সম্ভব হবে না। অর্থাৎ যে এলাকাটিতে এখন সংক্রমণের হার সবচেয়ে বেশি, সেই এলাকা থেকে কিন্তু যে এলাকায় সংক্রমণের হার কম, সেই এলাকাতেও সাধারণ মানুষ চলে যাবে এবং যারা যাতায়াত করবেন তাদের মধ্যে যে করোনা সংক্রমণ কারোর মধ্যে নেই বা কোনো করোনা রোগী নেই, সেটিও কিন্তু আসলে নিশ্চিতভাবে বলা যাবে না। সেক্ষেত্রে কিন্তু অন্যান্য পুরো রাজধানী কিন্তু একটি ঝুঁকির মধ্যে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে এই সময়টিতে মূলত বেশ কিছু নির্দেশনা মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে, জনসমাগম যাতে বেশি না হয় এই বিষয়টি আসলে মাথায় রাখতে হবে এবং গণপরিবহন ব্যবহার করার ক্ষেত্রে যেন সামাজিক যে দূরত্ব বা নির্দিষ্ট একটি দূরত্ব যেন বজায় থাকে, এই বিষয়গুলো আসলে যদি মানা হয় সেক্ষেত্রে করোনা সংক্রমণের যে হারটি এখন অনেক বেশি বাড়ছে। আপনি জানেন যে মোট সারা দেশে যে 40,000-এর মতো করোনা রোগী আছে, সেই করোনা রোগীর মধ্যে রাজধানীতেই করোনা রোগী আছে গতকাল পর্যন্ত প্রায় 16-17 হাজারের মতো। অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে বেশি কিন্তু এই করোনা রোগী রাজধানীতেই রয়েছে। সেক্ষেত্রে রাজধানীর বিভিন্ন এলাকাগুলো কিন্তু এখনও ঝুঁকিপূর্ণ এবং করোনা সংক্রমণের যে হার, সে করোনা সংক্রমণের হার কিন্তু বাড়ছে। নতুন নতুন করে এক একটি এলাকা রেড জোন হিসেবে ঘোষণা করা হচ্ছে, ক্লাস্টার হিসেবে ঘোষণা করা হচ্ছে। তো এখন লকডাউন শিথিল যখন করা হয়েছে, গণপরিবহন যখন চলবে, অফিস আদালত যখন খুলবে, তখন যদি সাধারণ মানুষ বেশ কিছু যে স্বাস্থ্যবিধিগুলো আছে সেই স্বাস্থ্যবিধিগুলো যদি মেনে না চলেন, সেক্ষেত্রে কিন্তু আরও ভয়াবহ রূপ নিতে পারে করোনা এবং করোনা রোগীর সংখ্যা কিন্তু অনেক বাড়তে পারে। সেটি কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য সংশ্লিষ্টরা তারা বারবার করে হুঁশিয়ারি দিচ্ছেন। তো মহাখালী থেকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। রাজধানী মহাখালী এলাকা থেকে করোনার ঝুঁকিপূর্ণ এলাকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। গোটা বিশ্ব যখন করোনার প্রতিষেধকের অপেক্ষায় দিন গুনছে, তখন দেশের বিভিন্ন জায়গায় চলছে ঝাড়ফুঁক দিয়ে রোগ সারানোর প্রতারণা। কেউ কেউ আবার জিন দিয়ে করোনা দূর করার দাওয়াইও দিচ্ছে, আর তাদের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। জিন আর ঝাড়ফুঁকের মাধ্যমে করোনা সারানোর জমজমাট ব্যবসার চিত্র ধরা পড়েছে তালাশ টিমের অনুসন্ধানে। যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন। কবিরাজের কাছে করোনা রোগের চিকিৎসা সরাসরি দেখতে হবে, তাই তালাশ টিমের এক সদস্যকেই রোগী সাজানো হলো। এলাকার হাজার ফকির ও তার ছেলে রাজু ফকির নিজ বাড়িতেই খুলেছেন করোনার চিকিৎসালয়। আমি এই পর্যন্ত কত খোঁজ লাগাইছি যে করোনা রোগী দেখবো, তাই সমস্যার কথা দুই কবিরাজকে জানানো হলো। ডাক্তার করোনা বলছে কোনো সমস্যা নেই, ওইটা সেরে যাবে না। পাগল জিন দেশে নেই, তাই বাবার পরিবর্তে ছেলে রাজু ফকির
গাছ গাছড়া দিয়ে করবেন করোনার চিকিৎসা। ডাক্তারের কাছে ভয়তে বলতে পারিনি যে আমার কাছে এসে যদি বলে করোনা, এইগুলোর চিকিৎসা আমরা দিছি, কারণ গাছ গাছড়া দিই। শুধু বাবা ছেলেই নয়, মাও আছেন এই কবিরাজির দলে। ভয়তে ডাক্তার তো দেখাচ্ছে না, ওরা সব চুরি চুরি করে চলে আসতেছে, আমরা এই ওষুধ দিছি, ওকে তো খেয়ে ভালো হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, করোনা রোগীদের মোবাইল সেবা দেওয়ার ব্যবস্থাও আছে এখানে। মোবাইল কাছে ভাই আমাদের এই সমস্যা, আমরা ভয়তে যাচ্ছি ডাক্তারের কাছে, আপনি এই খান, আপনি এই ব্যবহার করেন, আপনার সেরে যাবে। এই যে এই 3 খান গাছ দিছি না, ছাইদল আর গরম গরম পানি খাবে। করোনা চিকিৎসা শেষে বিলও মেটানো হলো, এমন সময় হাজির তালাশ টিমের সদস্যরা। করোনা রোগের চিকিৎসা হয় কিনা? না, করোনা বললে এটা আছে প্রতারণা হয় ভাই। অন্যদিকে জিন বশকারী কবিরাজ আজিজুর রহমান থাকেন যশোর সদরের লেবুতলা ইউনিয়নের শোষনদা গ্রামে। তালাশ টিমের আরেক সদস্য যান চিকিৎসা নিতে। রাত যত গভীর হচ্ছে, শরীর তত ছমছম করছে। কবিরাজের বাড়িতে যাওয়ার পর শুরু হয় জিন চিকিৎসা। আপনার মতো মানুষের এরকম কষ্ট হচ্ছে, সেই জনের কেপ্তি আই কোন আরে পুরাই মারতে আইলে। করোনা রোগের জন্য নাকি দায়ী খারাপ জিন, আর সেই জিনকে বোতলবন্দি করে রোগমুক্ত করেন কবিরাজ। আমরা এসব বোতলে জেন ধরি না, বামে ছেড়ে যাবে। জিনের মাধ্যমে বোতল নেশা না গো, ওনাদের অনেক জেন ধরতে। এগুলো কি সব জেন ধরা? সব জেন ধরা। সব আলো নিভিয়ে সৃষ্টি করা হয়েছে ভুতুড়ে পরিবেশ। কবিরাজের কাছে থাকা ভালো জিন এবার হাজির। আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ। এই ইসমাইলের যে জিনটা জ্বালায় তারে ধরে নেই তো 164 জন দা। এবার রোগীর আসলেই করোনা হয়েছে কিনা সে ব্যাপারে জিজ্ঞাসা শুরু হলো। ডাক্তার গোবিন্দনাথ ঠাকুর, দেখেন তো ছেলেটারে করোনা হয়েছে কিনা দেখেন তো। জ্বর তো 1 সপ্তাহ হয়েছে, 650 বছর বয়স আমার। আরে বাবা করোনা হয়েছে তাই না? সবশেষ জিনের সাহায্যে রোগ নির্মূলের পরামর্শ দিচ্ছেন কবিরাজ আজিজুর রহমান। নুন দিয়ে লেবুর রসটা দিয়া জ্বালাইয়া উনারে খাওয়াবেন, করোনা ভালো হয়ে যাবে আল্লাহর রহমত। এবার আসল রূপে তালাশ টিমের সদস্যরা, তবে ক্যামেরার লাইট জ্বলতেই অজ্ঞান কবিরাজ। জিন সাধন করছিলেন কই? সে জিন কই? আমি দেখা করি না। এবার যেন অসহায় আত্মসমর্পণ করলেন জিন বশকারী কবিরাজ। না না কাকা, আপনি ওঠেন ওঠেন ওঠেন। আর করবেন না। হ্যাঁ, আর করবেন না। অন্যায় কেন করছেন? জীবনের ভণ্ডামি করব না। দূর থেকে করোনা সারাতে আসা অন্য রোগীদের প্রতিক্রিয়া শোনা যাক। ধোকা দিচ্ছে, এইটা বুঝলাম। আর করবেন এটা? আসবেন না, আর আসবেন না। আমরা এই চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সদা প্রস্তুত আছি। বনিয়ামিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধান দেখুন আজ রাত 9:30 ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ অনুষ্ঠানে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় আরও 2029 জনের করোনা শনাক্ত হয়েছে, যা দেশে একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 40,000 ছাড়ালো। এছাড়া মারা গেছেন আরও 15 জন। এ পর্যন্ত মোট মৃত্যু 559 জনের। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক। সারা দেশে 49টি ল্যাবে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 9,310টি। এতে করোনা শনাক্ত হয়েছে 2029 জনের। ঈদের ছুটির পর এটি সর্বোচ্চ নমুনা পরীক্ষা, যাতে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়। আর মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা এখন 40,000-এর বেশি। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও 500 জন, যা একদিনে সুস্থ হওয়ার সর্বোচ্চ রেকর্ড। নমুনা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2029টি। এ পর্যন্ত শনাক্ত 40,321 জন। শনাক্তের হার 21.79%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 500 জন। এ পর্যন্ত সুস্থ 8,425 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.89%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 15 জন। এ পর্যন্ত 559 জন মৃত্যুবরণ করলেন। কাপড়ের 3 স্তর বিশিষ্ট মাস্ক বেশি স্বাস্থ্যসম্মত বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। ব্যবহারের পর সাবান পানি দিয়ে মাস্ক পরিষ্কার করার পরামর্শ দেন তিনি। প্রত্যেকের জন্য মাস্ক ব্যবহার করা অত্যাবশ্যক। অবশ্যই সঠিকভাবে মাস্ক ব্যবহার করবেন এবং মাস্ক যখন ফেলে দিবেন সেটাও যেন সঠিকভাবে আমরা মাস্কটা ফেলে দিই। কাপড়ের তৈরি 3 স্তর বিশিষ্ট মাস্ক খুলে রাখার সময় সাবান পানিতে ভিজিয়ে রাখবেন। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সাবান পানি দিয়ে ভিজিয়ে রেখে এই মাস্ক ধুয়ে শুকিয়ে আবার পরা যায়।
শুধু বয়স্করা নয়, সব বয়সীরাই করোনায় আক্রান্ত হচ্ছে। তাই সকলকেই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ নাসিমা সুলতানার। শারীরিক ও মানসিক সুস্থতা কোভিড মোকাবিলার জন্য সবচেয়ে বেশি জরুরি বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তরের এই অতিরিক্ত মহাপরিচালক। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার সরকার নির্ধারিত প্রতিষ্ঠান ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হলো। বৃহস্পতিবার সন্ধ্যায় গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। তবে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী শারীরিকভাবে সুস্থ আছেন। তার অ্যান্টিবডি টেস্টের পর পিসিআর টেস্টের ফলও পজিটিভ এসেছে। জানা গেছে বুধবার পিসিআর টেস্টের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নমুনা দিয়েছিলেন তিনি। ওই নমুনা পরীক্ষার ফল বৃহস্পতিবার এসেছে। ৭৯ বছর বয়সী ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। যদি আমরা শুরু করি তাহলে বলবেন যে ওনারা রোববার থেকে যেতে হবে কর্মক্ষেত্রে। শেষ হয়েছে ঈদ, সে কারণেই রাজধানীর প্রবেশমুখে এখন জনস্রোত। যাত্রাপথে নিশ্চিত করা যাচ্ছে না স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব। গণপরিবহন বন্ধ থাকায় প্রাইভেট কার, মাইক্রোবাস, অটোরিকশা, মোটরসাইকেলে সুরক্ষা ছাড়াই ফিরছেন নগরবাসী। এই চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ। ঈদ শেষ, বাড়ছে না ছুটি, খুলছে কলকারখানা, অফিস আদালত। তাই ঢাকায় ফিরতে শিমুলিয়া ফেরিঘাটে জনস্রোত। করোনা সংক্রমণে ঝুঁকি নিয়েই ফিরছে নগরবাসী। শিমুলিয়া কাঁঠালবাড়ি রুট দিয়ে ঢাকা ফেরেন দক্ষিণের ২১ জেলার মানুষ। এখানে ১৭টি ফেরির মধ্যে 10টি দিয়ে চলছে পারাপার। মানুষের চাপ প্রচুর, ভিড়, দাঁড়ানোর জায়গা তেমন নাই ফেরিতে। গণপরিবহনের যে অবস্থা, ভাড়া 1 টাকা নেয় 10 টাকা, যাতায়াত খুব কষ্ট হয়ে যাইতেছে। যে হারে লোকজন আসতেছে, সুরক্ষা মোটামুটি সুরক্ষার ভিতরে বলা যাবে না সুরক্ষায় আছে। তারা যেভাবে বাড়ি থেকে ফিরছে, আমাদের সামাল দেওয়া আসলে কষ্টসাধ্য। একই অবস্থা পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে। বৃহস্পতিবার দিনের শুরুতে চাপ না থাকলেও দুপুরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ঢল নামে এখানে। বিআইডব্লিউটিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় এ রুটে পারাপার হয়েছে ২৫০০-এর বেশি যানবাহন। গাড়ি এবং পণ্যবাহী ট্রাক এবং আরও ছোট গাড়ির সংখ্যা বাড়লে আরও ফেরি বাড়ানো হবে। তবে যে ফেরিতে চালানো হচ্ছে এটাতে ইনশাল্লাহ আমরা সংকলন কাটিয়ে উঠতে। ফেরিঘাটের মতো চাপ ছিল মহাসড়কেও। ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেট কার ছাড়াও পিকআপ, সিএনজি, অটোরিকশায় কর্মস্থলে ফিরেছেন শ্রমজীবীরা। গণপরিবহন বন্ধ থাকায় যানবাহন সংকটে ঘন্টার পর ঘন্টা মহাসড়কে অপেক্ষা করতে হয়েছে অনেককে। আছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও। গাড়ি ছিল না, কোনো বাস নাই, আসতে হয়েছে ট্রাকে। তো ট্রাকে এসে নামছিলাম মুন্সিগঞ্জের দিকে, এখন আবার চাঁদপুরের দিকে যাচ্ছি। যমুনা থেকে চান্দ্রা ভাড়া দিতেছে ৩০০ টাকা করে, এখান থেকে ৭০-৮০ টাকা করে যাওয়া যায়। তবে পুলিশ বলছে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা ফেরা নিশ্চিত করতে কাজ করছে তারা। চাপ বেশি হয়, পেতে হচ্ছে বেগ। যেহেতু এই ব্যাধিটা এখনো চলমান আছে, আক্রান্তের সংখ্যা বলতে গেলে দিন দিন বাড়তেছে, আমরা এইটার জন্য সব সময়ের জন্যই আমরা এই বিষয়গুলোর প্রতি দৃষ্টি রাখবো এবং আমরা সবাইকে এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিব এবং সবাইকে এটা মেনে চলার জন্য অনুরোধ করবো। ৩০ মের পর ছুটি না বাড়ায় রাজধানীর প্রবেশপথগুলোতে মানুষের ঢল। গন্তব্যে পৌঁছতে ৪ থেকে ৫ বার যানবাহন পরিবর্তন করছেন কর্মজীবীরা। গাড়িতে আসছে, পিকআপ গাড়িতে, ঠিক আছে, আর এখন এখানে আসছে, এখন যাবো কিভাবে, এখনো গাড়ি পাইনি আর কি। স্বাস্থ্যবিধি না মেনে এভাবে রাজধানীতে ফেরা অব্যাহত থাকলে করোনা সংক্রমণ আরও বাড়বে বলেও আশঙ্কা বিশেষজ্ঞ চিকিৎসকদের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবার গাজীপুরে মহাসড়কের পরিস্থিতি জানবো সহকর্মী আবুল হাসানের কাছ থেকে। আবুল, গাজীপুরে আজকে ঢাকামুখী মানুষের ভিড় কেমন দেখছেন? যেহেতু গাজীপুরে অনেক কলকারখানা এবং পোশাক শ্রমিকদের বসবাস, তাদের একটি ঢল নামে ঈদ শেষে এই বিশাল চাপ সামাল দিতে পুলিশের কি ধরনের তৎপরতা দেখছেন আপনি? আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায়। আমি যদি আমার পিছনটা আপনাকে দেখাতে চাই, এখানে কিন্তু সকাল থেকে মানুষের চাপ বেড়েছে এবং সাথে সাথে যে ট্রাক, পিকআপ এবং অন্যান্য যে হালকা যানবাহন, বিশেষ করে ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি অটোরিকশা, এগুলো কিন্তু বেড়েছে। পাশাপাশি রেন্টেকার যে মাইক্রোবাস, হাইস এবং অন্যান্য যে
প্রাইভেট গাড়িগুলো রয়েছে সেইগুলোর চাপও কিন্তু বেড়েছে এবং মানুষ কিন্তু দলে দলে এরই মধ্যে তাদের যে কর্মস্থল এবং গাজীপুর সহ রাজধানী ঢাকায় তারা কিন্তু ফিরতে শুরু করছেন। আমি সকাল থেকে এখানে দেখেছি যে মানুষজন কিন্তু দলে দলে পরিবার পরিজন সাথে নিয়ে আসছেন এবং তারা যেটি জানিয়েছেন যে সামাজিক দূরত্ব যেটি রাখার কথা আসার পথে তাদের সেটি মানা সম্ভব হচ্ছে না। কারণ হচ্ছে যে একটি গাড়িতে কিন্তু অনেকগুলো মানুষ গাদাগাদি করে আসতে হচ্ছে, যার কারণে সামাজিক যে স্বাস্থ্যবিধি বা স্বাস্থ্য সুরক্ষার যে নিয়মকানুনগুলো সেগুলো যাত্রীদের পক্ষে মানা সম্ভব হয়নি। এবং আপনাকে জানিয়ে রাখি, একটি মাইক্রোবাসে যেখানে 9 জন বা 10 জন যাত্রী উঠানোর কথা সেখানে কিন্তু 10 থেকে 15 জন যাত্রী গাদাগাদি করে নেওয়া হয়েছে এবং তারা কিন্তু বিভিন্নভাবে এই রাজধানীর মুখে ছুটছেন। এবং আমি পুলিশের সাথে কথা বলছি, পুলিশ কমিশনার যেটি জানিয়েছেন যে সামাজিক সুরক্ষা এবং স্বাস্থ্যবিধি মানার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। যদিও সকাল থেকে যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে বিভিন্ন পয়েন্ট সেই পয়েন্টগুলোতে কিন্তু যে পুলিশের উপস্থিতি সেগুলো আমি দেখিনি এবং এখানে যে সামাজিক যে সুরক্ষার যে নিয়মকানুন বা সামাজিক দূরত্ব যে বজায় রাখার যে পুলিশের তৎপরতা সেটি কিন্তু আমার চোখে পড়েনি, যে কারণে মানুষ কিন্তু বিভিন্ন উপায়ে এখন গাজীপুর সহ রাজধানী প্রবেশ করছে এবং তাদের বাড়তি ভাড়া সহ ভোগান্তি পেতে হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন। তো এই ছিল মোটামুটি গাজীপুরের সর্বশেষ। গাজীপুরের মহাসড়ক পরিস্থিতি জানছে সহকর্মী আবুল হাসানের কাছ থেকে। এই পর্যায়ে নরসিংদীর মহাসড়কের পরিস্থিতি জানবো সহকর্মী আসাদুজ্জামানের কাছ থেকে। আসাদুজ্জামান, ঢাকা সিলেট মহাসড়কের এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? কি পরিমাণে যানবাহন বা যাত্রী ভিড়? মহাসড়কে প্রশাসনের কোনো নজরদারি কি আপনার চোখে পড়ছে? আপনি জানেন যে গত 2 দিন ধরে আসলে নরসিংদীতে আমি যেটি লক্ষ্য করছি, ঢাকা সিলেট মহাসড়কে গণপরিবহন চলাচল না করলেও আসলে অন্যান্য যেসব যানবাহন আছে, বিশেষ করে ব্যক্তিগত গাড়ি, এসব গাড়ির চলাচল বেড়েছে। আপনি জানেন যে এর মধ্যে যারা ঢাকামুখী মানুষের যে ভিড় সেটি মহাসড়কে লক্ষ্য করা গেছে। তারা গণপরিবহন চলাচল না করলেও তারা ব্যক্তিগত গাড়িতে করে অথবা অন্যান্য সিএনজি, অটোরিকশা বা অন্যান্য গাড়িতে করে গাড়ি পরিবর্তন করে তারা ঢাকার দিকে রওনা হয়েছে। আর আপনি জানেন যে এর মধ্যে যেসব ব্যক্তিগত গাড়িগুলি ঢাকা সিলেট মহাসড়কে চলাচল করছে, যেসব গাড়িতে 5 থেকে 6 জন লোক বসার কথা, সেসব গাড়িতে দেখা গেছে কি 8 থেকে 10 জন লোক গাদাগাদি করে তারা ঢাকার দিকে রওনা দিচ্ছেন। আর আপনি জানেন যে এখানে আসলে ছুটি বাড়ানো হবে না এই ঘোষণার পর থেকেই আসলে ঢাকা সিলেট মহাসড়কের যে যানবাহনের যে পরিস্থিতি, বিশেষ করে ব্যক্তিগত গাড়িগুলির যে বৃদ্ধি, ব্যক্তিগত গাড়ির পাশাপাশি যে অন্যান্য পণ্যবাহী যে সব গাড়ি আছে, পণ্যবাহী গাড়িতে করেও মানুষজন ঢাকার দিকে রওনা হচ্ছে। আর আপনি জানেন যে এর মধ্যে আসলে ঢাকা সিলেট মহাসড়কে আমি এই বিষয়ে আসলে কথা বলেছিলাম জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর গোলাম মাওলার সাথে। তিনি যেটি জানিয়েছেন যে মহাসড়কে পুলিশের নজরদারি খুব একটা না থাকলেও যেসব যে ট্রাফিক যেসব পয়েন্টে আসলে সিগন্যাল দেওয়া হয়, রেগুলার চেকপোস্ট বসানো হয়, এইসব পয়েন্টে আসলে তাদের নজরদারি আছে। এছাড়া আসলে তেমন নজরদারি মহাসড়কে আমি নরসিংদী জেলার অংশে প্রায় 52 কিলোমিটার ঢাকা সিলেট মহাসড়ক অংশ আমি একটু আগে এইসব এলাকায় ঘুরেছি। এসব দেখা গেছে যে মহাসড়কে আসলে তেমন পুলিশি নজরদারি তেমন নেই। আর মানুষ আসলে যেভাবে পাচ্ছে সেভাবে ঢাকা থেকে রওনা হচ্ছে। আর সকাল থেকে, বিশেষ করে গতকাল থেকে এই ভিড়টা বেশি লক্ষ্য করা আছে। আজ এই ভিড়টা আসলে খুব বেশি লক্ষ্য করা গেছে, বিশেষ করে মহাসড়কে যেভাবে পাচ্ছে কিছুক্ষণ পরপর ছোট ছোট যানবাহন পরিবর্তন করে তার ঢাকার দিকে রওনা হচ্ছে। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই রাজধানীর উদ্দেশ্যে ঢাকায় আসছেন বিভিন্ন মানুষ। এই খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। এই মুহূর্তে জানতে চাই হচ্ছে ফেরিঘাটের অবস্থা কি। দৌলতদিয়া ফেরিঘাটে এই মুহূর্তে রয়েছে সহকর্মী শামীম রেজা, জানতে চাই তার কাছে। শামীম, দৌলতদিয়া ফেরিঘাটে আজকের চিত্রটি কি জানতে চাই, তাদের মধ্যে আসলে সামাজিক দূরত্ব কতটা মানা হচ্ছে? আজও কিন্তু রাজধানী ঢাকায় ফিরছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ। সকাল থেকেই কিন্তু এই দৌলতদিয়া ঘাট এলাকাতে যাত্রী এবং ব্যক্তিগত যানবাহনের কিন্তু চাপ রয়েছে। ঠিক আমি এই মুহূর্তে রয়েছি 5 নম্বর ফেরিঘাটে। এই ঘাট থেকে 10 মিনিট আগে শাপলা শালুক নামে একটা ফেরি ছেড়ে গিয়েছে। সেই ফেরিতে কিন্তু উপচে পড়া ভিড় নিয়ে, অর্থাৎ 7 থেকে 8টি যানবাহন ওই ফেরিতে রয়েছে। তাছাড়া পুরা ফেরি জুড়েই কিন্তু রয়েছে মানুষ, অর্থাৎ কোনো প্রকার সামাজিক
সামাজিক দূরত্ব না মেনেই গাদাগাদি হয়েই কিন্তু তারা পারাপার হচ্ছে। আর এসব মানুষদের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেটা বলছেন যে যেহেতু ঈদের ছুটি শেষ হয়ে যাচ্ছে, এ কারণে তাদের কর্মস্থলে যোগদান করতে হবে, সে কারণেই কিন্তু তারা বাধ্য হয়েই এই করোনার ঝুঁকির মধ্যেই কর্মস্থলে ফিরছে। এবং আমরা সকালে যখন এই দৌলতদিয়া ফেরিঘাট এলাকাতে আসি তখন আমরা দেখতে পেয়েছি যে মহাসড়কগুলোতে যে যানবাহনগুলো চলাচল করছে, অর্থাৎ অটোরিকশা, মাইক্রোবাস, মোটর সাইকেলে, এইগুলোতেও কিন্তু মানুষ গাদাগাদি করেই কিন্তু এই দৌলতদিয়া ফেরিঘাটে আছে। কোনো প্রকার সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্বের বালাইও নেই, এমনকি কোনো সুরক্ষা সামগ্রীও নেই। আর এই রুটে ছোট বড় মিলে 14টি ফেরির মধ্যে সকাল থেকে 7টি ফেরি চলাচল করছে। যদি যাত্রী এবং যানবাহনের চাপ আরো বৃদ্ধি পায় সেক্ষেত্রে ফেরি চলাচল আরো বৃদ্ধি পাবে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে এই ঘাট এলাকায় মানুষ কিন্তু যেভাবে আসছে এবং যেভাবে গাদাগাদি হয়ে পার হচ্ছে, এতে করে কিন্তু করোনা সংক্রমণের ঝুঁকিটা আরো বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আসলে ঘাট কর্তৃপক্ষের পক্ষ থেকে এই শুক্রবার শনিবারকে কেন্দ্র করে কিন্তু চাপটা বেশি পড়ে, তাদের পক্ষ থেকে আসলে কোনো ধরনের কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এ ব্যাপারে আমি একটু আগে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপকের সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন যে প্রত্যেক ঈদেই কিন্তু যাত্রী এবং যানবাহনের একটা চাপ থাকে। যেহেতু এবারের ঈদটা একটু অন্যরকম, কেননা গণপরিবহনগুলো বন্ধ রয়েছে, সে কারণে কিন্তু ব্যক্তিগত যানবাহনের মানুষ কিন্তু রাজধানী ঢাকায় ফিরছে। এছাড়া কিন্তু যে কারণে যতগুলো ফেরি রয়েছে এই ফেরি দিয়েই আসলে এই সংকটটা মোকাবেলা করা সম্ভব বলে মনে করছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। দৌলতদিয়া ফেরিঘাটের শেষ খবর জানছিলাম সহকর্মী শামীম রেজার কাছ থেকে। 31 মে থেকে আর থাকছে না করোনার সাধারণ ছুটি, শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হচ্ছে দূরপাল্লার বাস, রেল যোগাযোগ, দোকানপাট ও হাটবাজার। এমন বেশ কিছু নির্দেশনা সহ প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে 25 মার্চ থেকে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে। এরপর দেশ জুড়ে চলে অঘোষিত লকডাউন, বন্ধ হয়ে যায় সরকারি বেসরকারি বেশিরভাগ অফিস আদালত, বাস, ট্রেন, লঞ্চ সহ বন্ধ থাকে সব ধরনের যোগাযোগ। সবকিছু স্থবির হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়ে নানা শ্রেণী পেশার মানুষ। এমন পরিস্থিতিতে দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের কথা চিন্তা করে 31 মে থেকে থাকছে না সাধারণ ছুটি। তবে এক জেলা থেকে অন্য জেলায় চলাচলে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। মাস্ক বা স্বাস্থ্যবিধি মেনে চলাচল না করলে শাস্তির কথাও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। স্বল্প পরিসরে শুরু হচ্ছে উন্নয়ন কাজ। যাতায়াতের জন্য স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চালু থাকবে গণপরিবহন। গণপরিবহন পরিচালনায় যাত্রী পরিবহন চালক শ্রমিকদের সুরক্ষা সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবাইকে একটু সতর্কতার সহিত করতে স্বাস্থ্যবিধি মেনে কাজ করার জন্য আপনার নির্দেশনা দেওয়া আছে। তো স্বাস্থ্যবিধি মেনে চলবেন সবাই, আর কাজও করতে হবে আমাদের তো আসলে কোনো উপায় নেই। দোকানপাট, মার্কেট, হাট বাজার খুললেও বিকেল 4টার পর বন্ধ রাখতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চালু করা যাবে যাত্রীবাহী লঞ্চ, ট্রেন ও উড়োজাহাজ। প্রত্যেকটা নদী বন্দরে আমরা মেডিকেল সেন্টার স্থাপন করার পদক্ষেপ নিয়েছিলাম, যেটার আলোকে সদরঘাট, বরিশাল, চাঁদপুরে আমাদের চালু হয়েছিল। আমার শ্রমিকরা, যাত্রীরা যেন ঝুঁকির মধ্যে না পড়ে। আন্তনগর যে ট্রেন সেটাই শুধু আমরা চালাবো আপাতত, যাতে আমরা মানে সেই দূরত্বটা আমরা একটা সিট খালি রাখতে পারি আর কি, এবং 50% টিকিট আমরা বিক্রি করব। স্বাস্থ্যবিধি মেনে চালু করা যাবে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান। তবে বয়স্ক, অসুস্থ ও গর্ভবতীদের কাজে যোগ না দিতে বলা হয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 1 জুন থেকে শর্ত সাপেক্ষে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়। তবে সব বিমানবন্দর প্রস্তুত না হওয়ায় আপাতত ঢাকা থেকে ফ্লাইট চলবে 3টি বিমানবন্দরে। ফ্লাইট চলাচলের জন্য এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর বিমানবন্দর। 17 দেশে ফ্লাইট চলাচল শুরুর বিষয়ে 15 জুনের পর সিদ্ধান্ত নেওয়া হবে। দেশে করোনা সংক্রমণ শুরু হলে 17 দেশ অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। পরে কয়েক দফা বাড়ানো হয় নিষেধাজ্ঞা। ফ্লাইট চালাতে হলে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে এয়ারলাইন্সগুলোকে। এছাড়াও বিমানবন্দরগুলোকে দেয়া নির্দেশনায় বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি জীবাণুনাশক ছিটাতে হবে। ঘন্টায় সর্বোচ্চ 3টি ফ্লাইট ছাড়ার অনুমতি দেয়া যাবে। রোববার থেকে স্বাভাবিক ব্যাংকিং চালু হবে। লেনদেন চলবে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত।
তবে করোনা ভাইরাসের মাঝারি ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় লেনদেন দুপুর 2:30 পর্যন্ত। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, ব্যাংকের শাখা প্রতি কর্মদিবসে খোলা রাখতে হবে। শ্রমঘন শিল্প এলাকায় সব ব্যাংক শাখা খোলা রাখতে হবে। সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় ব্যাংকের শাখা ও বুথ স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে সপ্তাহের 7 দিন 24 ঘন্টা খোলা থাকবে। গ্রাহকের প্রয়োজনে নগদ চেকের মাধ্যমে জমা উত্তোলন সহ পেমেন্ট সিস্টেমের আওতায় সব লেনদেন সুবিধা দিতে হবে। দেখছেন বিরতিহীন সংবাদে আরও যা থাকছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় গবাদি পশুর খাদ্য সংকট, ৭৫,০০০ টাকা বরাদ্দ দিল প্রশাসন। এবং দিল্লিতে পঙ্গপাল হানার সতর্কতা জারি, সবজি বাগান ও ফুল গাছে কীটনাশক দেওয়ার নির্দেশ। করোনা সংক্রমণের মধ্যে শুক্রবার রাজধানীর কাঁচা বাজারে ক্রেতার উপস্থিতি কম দেখা গেছে। বিক্রেতারা বলছেন, বাজারে নিত্যপণ্যের সরবরাহ পর্যাপ্ত। এ পর্যায়ে রাজধানীর কাঁচা বাজারের খবর জানাতে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন শামীম আহমেদ। শামীম, এই মুহূর্তে কাঁচা বাজারগুলোতে সামাজিক দূরত্ব কতটা মানা হচ্ছে, কি দেখছেন আপনি? করোনা সংক্রমণের জন্য একটি নির্দেশনা যেমন ছিল একমুখী চলাচল, সেই ব্যবস্থাটা কি এখনো চালু রয়েছে কিনা জানাবেন। হ্যাঁ, আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে তেজগাঁও বিজ্ঞান কলেজের সামনে। এখানে একটি খুচরা বাজার রয়েছে। এছাড়াও আমরা সকাল থেকে বিভিন্ন কাঁচা বাজারগুলোতে ঘুরে দেখেছি, সেখানে কিন্তু সামাজিক দূরত্ব কিন্তু তেমন মানা হচ্ছে না এবং স্বাস্থ্যবিধির যে স্বাস্থ্য ঝুঁকির যে ব্যাপারটি সেটি কিন্তু থেকেই যাচ্ছে। এছাড়া কারণ বাজারে গিয়ে দেখলাম সেখানে কিন্তু মানুষজনের যে নিরাপদ দূরত্বে থাকার কথা, 3 ফুট দূরত্ব রেখে যে সামাজিক দূরত্ব রাখার কথা, তারা কিন্তু সেটি মানছে না। এছাড়া পণ্যের সাধারণ ছুটি চলতে থাকায় এবং ঈদের ছুটি চলতে থাকায় কিন্তু বেশিরভাগ মানুষজনই কিন্তু তাদের গ্রামের বাড়ি চলে গিয়েছে। সেক্ষেত্রে কিন্তু এখানে ক্রেতা, আমি যদি দেখাই যে আমার পাশে যে খুচরা বাজারটি রয়েছে সেখানে কিন্তু ক্রেতা সমাগম তেমনটা নেই। যদিও এখানে বিক্রেতারা বলছিলেন তারা বাজারে গিয়ে পণ্যের যে সরবরাহ সেটি কিন্তু পর্যাপ্ত ছিল, যদিও ক্রেতা সংকটে কারণে তাদের কিন্তু কাঙ্ক্ষিত যে বেচা বিক্রি সেটি কিন্তু হচ্ছে না। এছাড়া বাজারে পণ্যের দাম যদি বলি, পণ্যগুলোর দাম যদি আমি বলি, এখানে ব্রয়লার মুরগি যেটি রয়েছে সেটি কিন্তু কেজিতে প্রায় 5 থেকে 10 টাকা বেড়েছে এবং এক সপ্তাহ আগে 155 থেকে 165 টাকা কেজিতে বিক্রি করা হলেও কিন্তু সেটি এখন 160 থেকে 170 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। এছাড়া রসুনের দেশি যে রসুন রয়েছে সেটির দাম এক সপ্তাহ আগে 90 থেকে 95 টাকা বিক্রি করা হলেও কিন্তু দাম বেড়ে প্রায় কেজিতে প্রায় 10 থেকে 15 টাকা বেড়ে কিন্তু 110 থেকে 120 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। কিন্তু কিছু কিছু পণ্যের দাম কমেছেও। এর মধ্যে এলাচ রয়েছে। ঈদের আগে এলাচ 3600 থেকে 4200 টাকা কেজিতে বিক্রি করা হলেও কিন্তু এলাচের দাম এখন ঈদের পর কমে 3200 থেকে 4000 টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়া কমতি পণ্যের দামের মধ্যে আরেকটি রয়েছে রসুনের দাম। রসুন 130 থেকে 150 টাকা বিক্রি করা হচ্ছে। এছাড়া আমরা বাজার পর্যবেক্ষণে যেটি দেখেছি যে পণ্যের সরবরাহ ভালো থাকা সত্ত্বেও কিন্তু ক্রেতা সংকটে থাকার কারণে বিক্রেতারা তাদের কাঙ্ক্ষিত যে বেচা বিক্রি সেটি করতে পারছেন না। তো এই ছিল আমার কাছে কাঁচা বাজার থেকে সবশেষ খবর। সহকর্মী শামীম আহমেদ রাজধানী কাঁচা বাজারগুলোর সবশেষ খবর জানাচ্ছিলেন। খুলনায় ঘূর্ণিঝড় আম্পানে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে প্লাবিত এলাকায় দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকট। গৃহপালিত পশু পাখি বাঁচিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে খামারিদের জন্য। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তারা বলছেন, গবাদি পশুর খাদ্য সহ অন্যান্য সংকট মোকাবিলায় ৭৫,০০০ টাকা বরাদ্দ পাওয়া গেছে। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বাঁধ ভেঙে প্লাবিত হয় খুলনার কয়রার বিস্তীর্ণ এলাকা। সপ্তাহ পার হওয়ার পরও পানির নিচে রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলের ক্ষেত। পানিবন্দী অবস্থায় দিন কাটছে স্থানীয় লোকজনের। বিপদে প্রাণীগুলো। এই অবস্থায় গবাদি পশুর জন্য খাবার জোটানোই কঠিন হয়ে পড়েছে খামারিদের জন্য। গৃহপালিত পশু পাখি বাঁচিয়ে রাখতে খাবারের সন্ধানে নৌকা নিয়ে দূর দূরান্তে ছুটছেন অনেকে।
খাবারও তো ডুবে গেছে, মানে অল্প স্বল্প যা আছে তাই খাওয়াচ্ছে। গবাদি পশু নিয়ে যাবো কোথায়, তাই ঘাস কাটিয়ে নিয়ে এসে যে অনেক দূর থেকে নিয়ে বাসায় যাচ্ছি। প্রাণী সম্পদ বিভাগ বলছে গৃহপালিত প্রাণীর খাদ্য সংকট নিরসন বা খামারিদের পুনর্বাসনের জন্য কোনো বরাদ্দ নেই তাদের। এই মুহূর্তে আমাদের হাতে নাই, মানে আমাদের অধিদপ্তরের ইনস্ট্যান্ট আইনে দেওয়ার মতো ব্যবস্থা নাই। আমরা মানে যোগাযোগ ব্যবস্থা অব্যাহত রাখতেছি এবং ডিজি মহোদয় নিজেই বিভিন্ন কোম্পানিকে অফার দিচ্ছে যে তারা কিছু ডোনেট করুক। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন গৃহপালিত পশু পাখির জন্য ৭৫,০০০ টাকার একটি বরাদ্দ পাওয়া গেছে। গবাদি পশুর জন্য একটা বরাদ্দ রয়েছে, সেই বরাদ্দটি আমরা জনপ্রতিনিধিকে অলরেডি আমরা দিয়েছি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী খুলনায় ঘূর্ণিঝড় আম্পানে মারা গেছে বেশ কিছু গবাদি পশু ও হাঁস মুরগি। এতে ক্ষতির পরিমাণ ৩.৫ কোটি টাকার বেশি। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। চীন থেকে বেরিয়ে আসা কিছু কারখানাকে বাংলাদেশে আনতে চায় জাপানের দুটি পরামর্শক প্রতিষ্ঠান। এজন্য অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার সঙ্গে আলোচনা করছে তারা। বেজা চেয়ারম্যান জানিয়েছেন, করোনা পরবর্তী জাপানি বিনিয়োগ বাড়াতে বঙ্গবন্ধু শিল্পনগরে ২,০০০ একর জমি প্রস্তুত করা হচ্ছে। বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিতে চিঠি দেওয়া হয়েছে ঢাকার জাপান দূতাবাস সহ ৩টি সংস্থাকে। করোনা ভাইরাসের সংক্রমণের পর চীনকেন্দ্রিক উৎপাদন নির্ভরতা কমাতে জোর উদ্যোগ নেয় জাপান। চীনের বাইরে কারখানা সরিয়ে নেয়া কোম্পানিগুলোকে প্রণোদনা দেওয়ার ঘোষণাও দিয়েছে দেশটির সরকার। সোনি, টয়োটার মতো বড় কর্পোরেশনের পাশাপাশি মাঝারি ও ছোট কোম্পানিগুলোর কারখানা সরাতে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে বাংলাদেশে আসার আগ্রহ দেখিয়েছে বেশ কিছু জাপানি কোম্পানি। অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার চেয়ারম্যান জানিয়েছেন, বিনিয়োগ বাড়াতে ঢাকার জাপান দূতাবাস, উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা ও বৈদেশিক বাণিজ্য সংস্থা জেট্রোর সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। প্রাইভেট কিছু কোম্পানির সাথে আমরা কাজ করছি, যারা মার্কেটিং রিলেটেড কাজগুলো করে থাকে, ইনভেস্টমেন্ট প্রমোশনের ক্ষেত্রে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়া। আমরা বলেছি যে শুধু চীন থেকে যারা চলে আসবে সেটা, জাপান থেকে যারা ইনভেস্টমেন্ট, নতুন ইনভেস্টমেন্ট এখানে তাদেরকেও যাতে এই বিবেচনায় নেওয়া। জাপানি কোম্পানির জন্য বঙ্গবন্ধু শিল্পনগরে জরুরি ভিত্তিতে প্রস্তুত করা হচ্ছে ২,০০০ একর জমি। নারায়ণগঞ্জের ২,৫০০-এ জাপানি অর্থনৈতিক অঞ্চলের কাজ দ্রুত করতে সুমিতম কর্পোরেশনকে দেয়া হয়েছে চিঠি। করা হয়েছে জমি অধিগ্রহণের পরিমাণ বাড়ানোর অনুরোধ। আর এসব কোম্পানিকে বাড়তি কর সুবিধা দিতে সুপারিশ করা হয়েছে সরকারের কাছে। এই বছরের মধ্যে ২,০০০ একর জমি যাতে জাপানি বিনিয়োগকারীদের জন্য অ্যাভেলেবল করতে পারি, সেই জন্য দিনরাত সেখানে কাজ করা হচ্ছে। এবং নতুন আরেকটি ইন্টারন্যাশনাল কোম্পানি সেখানে ইতিমধ্যে ট্রেনিং এর জন্য ফুললি চাইনিজ কোম্পানিগুলো তো কাজ করছে। এদিকে ব্যবসায়ীরা বলছেন, কারখানা সরিয়ে নিতে জাপানিদের পছন্দ ভিয়েতনাম, কম্বোডিয়া সহ আসিয়ানভুক্ত দেশগুলো। বাংলাদেশে জাপানি বিনিয়োগ আনতে সেসব দেশের মতো কর সুবিধা দিতে হবে। ওই স্পেসিফিক কান্ট্রিগুলো ইনক্লুডিং ইন্ডিয়া এখন বেশ এগ্রেসিভলি জাপানকে পার্সু করার চেষ্টা করছে যে ওই ইনভেস্টমেন্টগুলো যাতে ওদের দেশে যায়। তো তারা কি ধরনের প্রণোদনা দিচ্ছে এটা নিয়ে আমাদের কিছুটা কম্প্যারিজন করা দরকার। পলিসিগত চেঞ্জ আমাদের খুব তাড়াতাড়ি নিয়ে আসা প্রয়োজন। এদেশে থাকা জাপানি ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত সমাধান হলে অন্য ব্যবসায়ীদের কাছে ইতিবাচক বার্তা যাবে বলেও মনে করেন চেম্বারের নেতারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাসের প্রভাব মোকাবেলায় বিপুল অর্থ ব্যয় করছে বিভিন্ন দেশ। সেই তালিকায় সবার ওপরে যুক্তরাষ্ট্র, এরপরই রয়েছে জাপান। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন খাতকে সহায়তার পাশাপাশি কর্মসংস্থান বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে বিভিন্ন দেশ। চীন থেকে সংক্রমণ শুরু হওয়া করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় দেশেই। লকডাউনের কারণে ব্যবসা বাণিজ্যে দেখা দিয়েছে স্থবিরতা। এখন পর্যন্ত করোনার কারণে সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে। মহামারী মোকাবেলার পাশাপাশি অর্থনীতি সচল রাখতে মার্চে $2 ট্রিলিয়ন বিল পাশ করে দেশটি। সম্প্রতি আরও $3 ট্রিলিয়ন ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এদিকে করোনার প্রভাব মোকাবেলার পাশাপাশি ৯০ লাখ কর্মসংস্থান তৈরিতে $500 বিলিয়ন সহায়তা তহবিল গঠনের ঘোষণা দেয় চীন।
করোনা ভাইরাসে সৃষ্ট সংকট মোকাবেলায় আর্থিক সহায়তার তহবিলে আরও $1 ট্রিলিয়ন যুক্ত করেছে জাপান। এ নিয়ে দেশটির সহায়তা তহবিলের পরিমাণ দাঁড়ালো $2.2 ট্রিলিয়ন। নতুন তহবিলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদেরও সহায়তা করা হবে। এদিকে গাড়ি শিল্পকে বাঁচাতে $7.1 বিলিয়ন তহবিল গঠনের ঘোষণা দেয় ফ্রান্স সরকার। অর্থ সহায়তার এই পরিকল্পনায় হাজারো কর্মসংস্থান রক্ষা পাবে বলে আশা দেশটির সরকারের। জার্মানি, যুক্তরাজ্য, ইতালি ও স্পেন সহ অন্যান্য বড় অর্থনীতির দেশগুলো করোনা মোকাবেলায় বড় অঙ্কের অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে। তবে মহামারী ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নকে সম্মিলিতভাবে $670 বিলিয়ন তহবিল গঠনের প্রস্তাব করেন কমিশন প্রেসিডেন্ট উর্জার ভন ডের লেয়েন। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ছে। সব মানের স্বর্ণ ভরিতে ৩,৭৯০ টাকা বাড়িয়েছে জুয়েলার্স সমিতি। নতুন দাম কার্যকর হচ্ছে আজ থেকেই। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম বৃদ্ধি। নতুন করে দাম বাড়ানোর পর বাজারে স্বর্ণের ভরি ছাড়িয়ে যাবে ৬৩,০০০ টাকা। অস্থির হয়ে উঠেছে স্বর্ণের বাজার। 2 মাসের ব্যবধানে আবারও বাড়ছে দাম। মূল্যবান এই ধাতুর দাম এবার দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে বাড়ানো হয়েছে। বুধবার দাম বাড়ানোর ঘোষণা দেয় জুয়েলার্স সমিতি। 22, 21, 18 ক্যারেট ওজনের স্বর্ণের ভরিতে দাম বাড়ছে ৩,৭৯০ টাকা। এর আগে দেশের বাজারে ৬১,০০০-এর ওপরে কখনোই ওঠেনি এর দাম। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করেই দাম বাড়ানো হয়েছে বলে দাবি জুয়েলার্স সমিতির। যেহেতু দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বাজার বন্ধ ছিল, করোনা পরিস্থিতির কারণে আমাদের সবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল, তো আগামীকাল থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন মার্কেট বিভিন্ন সময় খুলবে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সেই সময় অনুযায়ী খুলবে। তাই আগামীকাল থেকে এই মূল্যটা কার্যকরী করার সিদ্ধান্ত বাংলাদেশ জুয়েলার্স সমিতি গ্রহণ করেছে। একই সাথে বাড়ানো হয়েছে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম, তবে দাম অপরিবর্তিত রয়েছে রূপার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে প্রাণহানি 3,62,000 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় বিশ্বে মারা গেছেন 4,612 জন। একদিনে 1 লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত 59 লাখ ছাড়ালো। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে, মারা গেছেন 1,223 জন, আক্রান্ত 22,600-র বেশি। দেশটিতে মোট মৃত্যু 1,03,000-এর বেশি। এদিকে আক্রান্তের দিক দিয়ে এগিয়ে রয়েছে ব্রাজিল। দেশটিতে একদিনে আক্রান্ত 26,400-র বেশি, মৃত্যু 1,067 জনের। দেশটিতে আক্রান্ত 4,38,000 ছাড়ালো। মোট প্রাণ গেছে 26,764 জনের। এছাড়া যুক্তরাজ্যে 377, রাশিয়ায় 174, মেক্সিকোতে 463 জনের প্রাণ গেছে। এদিকে এপ্রিল মাসে রাশিয়ার রাজধানী মস্কোতে কোভিডে মৃত্যুর সংখ্যা পর্যালোচনায় প্রায় দ্বিগুণ হয়েছে। জর্ডানে আগামী 5 জুন খুলে দেওয়া হবে মসজিদ ও গির্জা। পঙ্গপালের হানা দেওয়ার আশঙ্কায় সতর্কতা জারি করল দিল্লি সরকার। সেই সঙ্গে ফসলের ক্ষেত ও ফুল গাছে কীটনাশক ছড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে পঙ্গপাল তাড়াতে ভারতের 2 রাজ্যে রাজস্থান ও মধ্যপ্রদেশে ব্যবহার করা হচ্ছে ড্রোন। কীটনাশক ছড়ানোর পাশাপাশি শব্দের মাধ্যমে পঙ্গপাল তাড়াতে সাহায্য করবে এসব ড্রোন। রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ ও হরিয়ানার পর এবার মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে হানা দিয়েছে পঙ্গপাল। ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের হানায় পশ্চিম ও মধ্য ভারত জুড়ে ধ্বংস হচ্ছে ফসলের ক্ষেত। 3 দশকের মধ্যে পঙ্গপালের সবচেয়ে ভয়াবহ আক্রমণ রোধে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি। বিশেষ মেশিনে ওষুধ ছিটাচ্ছে কর্তৃপক্ষ। এসব কাজ তদারকির জন্য খোলা হয়েছে 11টি নিয়ন্ত্রণ কক্ষ। স্বায়ত্তশাসিত হংকংয়ে কেন্দ্রের শাসন জারির বিল পাশ হয়েছে চীনের পার্লামেন্টে। জাতীয় নিরাপত্তা আইন জারি বিলের পক্ষে ভোট দিয়েছেন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের 2,878 জন প্রতিনিধি। হংকংয়ে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, সরকার উৎখাতের চেষ্টা, সন্ত্রাসবাদ ও বিদেশি হস্তক্ষেপ রুখতে এই আইন জরুরি বলে জানিয়েছে চীন। হংকংয়ে 2019 থেকে স্বাধীনতার দাবিতে চলছে বিক্ষোভ। বিচার প্রশ্নে একটি আইন নিয়ে কেরি ল্যাম সরকারের সঙ্গে সংঘাত সহিংসতায় কেটেছে পুরো বছর। এর জেরে এবার হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইন জারির পরিকল্পনা অনুমোদন করেছে চীনের পার্লামেন্ট। এই আইন কার্যকর হলে চীনের স্বার্থবিরোধী যে কোনো কর্মকাণ্ডে অভিযুক্তকে সরাসরি বিচারের আওতায় নিতে পারবে কেন্দ্র। এতে নামে মাত্র থাকবে হংকংয়ের স্বায়ত্তশাসনের মর্যাদা। হংকংয়ের সংবিধান অনুযায়ী সরকার বিরোধী কর্মকাণ্ড রুখতে জাতীয় নিরাপত্তা আইন চালুর বিধান থাকলেও মানবাধিকার ও বাকস্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক এই আইন বাস্তবায়ন সম্ভব হয়নি। 2003 সালে এটি বাস্তবায়নের উদ্যোগ নিলে তীব্র বিক্ষোভের মুখে পড়ে চীনপন্থী হংকং সরকার।
গত মাসে এই বিল পাশের উদ্যোগ নেওয়া হলে ফের উত্তাল হয়ে ওঠে হংকং। করোনা আতঙ্কের মধ্যেই চলে সংঘর্ষ। এ অবস্থায় চীনের এই উদ্যোগকে হংকংয়ের স্বাধীনতা স্বপ্নের বড় বাধা বলছেন সাধারণেরা। সবচেয়ে ভয়াবহ বিষয়টা হলো কোনটা চীনের কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে আর কোনটা না, সেটা বোঝাই এখন কঠিন। হংকংয়ে চীনের জাতীয় নিরাপত্তা আইন জারির পরিকল্পনা প্রশ্নে মার্কিন কংগ্রেসে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও জানান, চীনের কাছ থেকে স্বায়ত্তশাসন ভোগের অধিকার হারিয়েছে হংকং। এতে অঞ্চলটির সঙ্গে দীর্ঘ 2 দশকের বাণিজ্যিক সম্পর্ক ছিন্নেরও হুঁশিয়ারি দেন তিনি। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, জাপান সহ বেশ কিছু দেশ এ নিয়ে উদ্বেগ জানিয়েছে। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপের ভাগ্য নির্ধারণে অপেক্ষায় রেখেছে আইসিসি। জরুরি সভা থেকে আসেনি কোনো ঘোষণা। এ বিষয়ে 10 জন সিদ্ধান্ত জানাতে পারে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। তবে গণমাধ্যমে এসেছে এবছর মেগা ইভেন্ট আয়োজনে প্রস্তুত নয় অস্ট্রেলিয়া। যদিও অক্টোবরে বিশ্বকাপের জায়গা রেখেই 2020-21 মৌসুমের জন্য নিজেদের ক্রিকেট সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পেছাবে টি-20 বিশ্বকাপ। অক্টোবর-নভেম্বরে হতে পারে আইপিএল। গণমাধ্যম জোর দিয়ে সেটা জানিয়েছে। অস্ট্রেলিয়াও এবছর টি-20 বিশ্বকাপ আয়োজন করতে চাইছে না, এমন খবরে গুঞ্জন জোরালো হয়। ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যান আর্ল এডিংস নাকি আইসিসিকে চিঠি দিয়ে জানায় তারা এবছর বিশ্বকাপ আয়োজনে প্রস্তুত নয়। আসর পিছিয়ে 2021-এ নিয়ে যেতে অনুরোধ করেছে তারা। অন্যদিকে বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বকাপ পেছানোর গুঞ্জন উড়িয়ে দেয় আইসিসি। তারা জানায় বিশ্বকাপ স্থগিতের কোনো সিদ্ধান্ত হয়নি। এবছর অস্ট্রেলিয়ায় এই ইভেন্টের জন্য পরিকল্পনা অনুযায়ী কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। বৃহস্পতিবারের জরুরি টেলিকনফারেন্স থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে তার অপেক্ষা ছিল, কিন্তু আইসিসি সিদ্ধান্তে পৌঁছাতে আরও সময় নিচ্ছে। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সব বোর্ডের সঙ্গে যোগাযোগ রেখে প্রস্তুত হতে চায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। 10 জুন প্রধান নির্বাহীদের জরুরি সভা, সেদিন চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে আইসিসি। বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার পেছনে যুক্তি আছে। 16 দলকে চার্টার্ড ফ্লাইটে এনে 7 ভেন্যুতে 45 ম্যাচের জন্য বিশেষ ব্যবস্থা করা কঠিন। আছে 14 দিনের আইসোলেশনের ভেজাল। তাছাড়া ক্লোজ ডোরে বিশ্বকাপে বড় আর্থিক ক্ষতির প্রসঙ্গ তো রয়েছেই। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার বিরোধী সংবাদ আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।